আজকের আলোচনা আমার মনে হয় এক অসাধারণ সম্ভাবনার দরজায় কড়া নাড়ছে। আমাদের হাতে এমন কিছু উপাদান এসেছে যা এক অদ্ভুত প্রশ্ন তুলেছে। কি হবে যদি মানুষের দেখার স্বপ্নগুলো, যা আমরা শুধু মনের ভেতরে দেখি, সেগুলো আর শুধু ছবি না থেকে সত্যি সত্যি বাস্তব হয়ে ওঠে? ধরুন, ঘুম ভাঙার পর দেখলেন রাতের কল্পনাটাই এখন দিনের আলোয় একেবারে জীবন্ত। চলুন এই বেশ চমকপ্রদ ভাবনার গভীরে যাই, দেখি এর মানেটা কি দাঁড়ায়। ঠিকই বলেছেন। আমরা এমন একটা পরিস্থিতির কথা বলছি যেখানে বাস্তবতা আর স্বপ্নের মাঝখানের যে সীমারেখা, সেটাই আর থাকছে না। এটা কিন্তু শুধু একটা ফ্যান্টাসি বা কল্পনাবিলাস নয়, বরং এটা আমাদের অস্তিত্ব, আমাদের চেতনা, এমনকি প্রযুক্তির ভবিষ্যৎ পথ নিয়েও বেশ গভীর কিছু প্রশ্ন তুলে ধরে। যে উপাদানগুলো আমরা দেখছি সেগুলো একরকম একটা বিকল্প পৃথিবীর ছবি আঁকছে, যেখানে মানুষের মন আর বিজ্ঞান মিলেমিশে গেছে। একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে আর কি। ভাবলেই কেমন যেন গায়ে কাঁটা দেয়। আচ্ছা, একটু চেষ্টা করা যাক না ব্যাপারটা কল্পনা করার। ধরুন, এক সকালে পৃথিবী জেগে দেখল যা কেবল স্বপ্নেই সম্ভব ছিল, তাই এখন চোখের সামনে ঘটছে। হয়তো আকাশে তিমি মাছ উড়ছে, বা ধরুন রাস্তায় কথা বলা গাছ হেঁটে বেড়াচ্ছে, কিংবা পুরনো দিনের বাড়িঘর যা শুধু ইতিহাস বইয়ে দেখেছি, সেগুলো আবার শহরের মাঝখানে দাঁড়িয়ে গেছে। কি অদ্ভুত! কি একটা এলোমেলো জগৎ তৈরি হতে পারে। এই অদ্ভুত সম্ভাবনার শুরুটা সূত্রগুলো যা বলছে সেটা কিন্তু প্রযুক্তির হাত ধরেই। সালটা সম্ভবত 2075। সেই সময় নিউরোলিঙ্ক ড্রিম সিঙ্ক নামে একটা প্রযুক্তি বেশ সাড়া ফেলেছিল। এর কাজটা ছিল যুগান্তকারী। এটা শুধু মানুষের স্বপ্ন রেকর্ড করত না, বরং ব্রেনের ওই সিগন্যালগুলোকে ব্যবহার করে বাস্তব জগতে তার একটা, বলা যায়, প্রতিফলন ঘটাতে পারত। অনেকটা স্বপ্নের 3D প্রিন্টারের মতো। স্বপ্নের 3D প্রিন্টার, ওয়াও, দারুণ উপমা তো। কিন্তু এর ফলাফল নিশ্চয়ই শুধু ব্যক্তিগত কৌতূহলের মধ্যে থেমে থাকেনি। বিজ্ঞানীরা যখন এটা বানিয়েছিলেন, তারা কি ভেবেছিলেন এটা এতটা প্রভাবশালী হবে? দেখুন, প্রাথমিকভাবে যারা এটা তৈরি করেছিলেন তারা হয়তো ভেবেছিলেন এটা বিনোদনের জন্য দারুণ হবে, মানুষ নিজেদের স্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করবে বা থেরাপিতে কাজে লাগবে। কিন্তু তারা সম্ভবত এর ভেতরের যে অম্মেন্ত শক্তি, সেটা পুরোপুরি আন্দাজ করতে পারেননি। প্রযুক্তির নিয়ন্ত্রণ যখন একটু আলগা হলো, তখনই ঘটল প্রথম সেই অবাক করা ঘটনাটা। আর সেটাই ছিল ওই বিজ্ঞানীর মেয়ের নীল পাখির গল্পটা, তাই না? যেই পাখিটা সে শুধু স্বপ্নে দেখত, সেটাই একদিন সকালে সত্যি সত্যি তার জানলায় এসে বসেছিল, একেবারে জীবন্ত। ঠিক ওই ঘটনাটা ছিল, বলতে পারেন, শুরুটা। হিমশৈলের চূড়া। ওখান থেকেই যেন প্যান্ডোরার বাক্সটা খুলে গেল। এরপর যা শুরু হলো তাকে সূত্রগুলোতে বলা হচ্ছে স্বপ্নের মহামারী বা ড্রিম প্যান্ডেমিক। ব্যাপারটা কিন্তু শুধু সুন্দর বা ভালো স্বপ্নের মধ্যে আটকে থাকলো না। মানুষের মনের গভীরে যে ভয় চেপে রাখা ছিল, অবদমিত ইচ্ছা, পুরনো ট্রমা, দুঃস্বপ্নের নানা রকম দানব, সবকিছুই যেন কোনো ফিল্টার ছাড়াই বাস্তব জগতে বেরিয়ে আসতে শুরু করলো। তার একই শহরে হয়তো একদিকে কারোর শান্তির স্বপ্নে ফুল ফুটছে, সুন্দর বাগান তৈরি হচ্ছে, আবার ঠিক পাশের পাড়াতে অন্য কারোর দুঃস্বপ্নে আগুন লাগছে, রাস্তা ধসে পড়ছে। এ তো একটা চূড়ান্ত বিশৃঙ্খলা। একদম। আর এটা শুধু চোখের দেখা বৈপরীত্য নয়, এর চেয়েও গভীর প্রভাব পড়েছিল। এই পরিস্থিতির অবশ্যম্ভাবী ফল হল যাকে বলা হচ্ছে যুক্তির কাঠামোর পতন বা কোল্যাপস অফ লজিক। যখন প্রত্যেকের ব্যক্তিগত স্বপ্নটাই তার নিজের কাছে চরম বাস্তব হয়ে ওঠে, তখন ওই যে সার্বজনীন বাস্তবতা বা শেয়ার্ড রিয়ালিটি, সেটাই তো অর্থহীন হয়ে পড়ে। পদার্থবিদ্যার নিয়ম, কার্যকারণ সম্পর্ক, সামাজিক নিয়মকানুন সবকিছুই আপেক্ষিক হয়ে যায়। যদি আপনার বাস্তবতা আমার থেকে সম্পূর্ণ আলাদা হয়, তাহলে আমরা একসাথে কিভাবে থাকব? সমাজ টিকবে কিসের ভিত্তিতে? এটা সত্যিই চিন্তার বিষয়, সাংঘাতিক একটা অবস্থা। তাহলে এই ভেঙে পড়া পৃথিবীতে মানুষ বাঁচার উপায় খুঁজল কিভাবে? নিশ্চয়ই কেউ চেষ্টা করেছিল এই গণ্ডগোল থামানোর। হ্যাঁ, যখন সভ্যতা একেবারে খাদের কিনারায়, তখনই একদল অগ্রণী মানুষ এগিয়ে এলেন। বিভিন্ন ফিল্ডের এক্সপার্ট, বিজ্ঞানী, দার্শনিক, শিল্পী, সাইকোলজিস্ট, সবাই মিলে তারা নিজেদের পরিচয় দিলেন ড্রিম আর্কিটেক্টস বা স্বপ্নের স্থপতি হিসাবে। তাদের লক্ষ্য ছিল একটাই, এই যে লাগাম ছাড়া বিশৃঙ্খল স্বপ্নের জগৎ, এটাকে একটা স্থিতিশীল কাঠামো দেওয়া, বা অন্তত সেই চেষ্টাটা করা। স্বপ্নের স্থপতি, দারুণ একটা নাম।
তারা কি সফল হয়েছিলেন? মানে কিভাবে তারা এই প্রায় অসম্ভব কাজটা করার পথে এগোলেন? তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল লুসিডিয়া, মেঘ আর মায়ার মাঝে ভেসে থাকা একটা শহর। এটা তৈরি হয়েছিল নিয়ন্ত্রিত স্বপ্নের উপাদান দিয়ে। এটা ছিল এক বিশাল পরীক্ষাগার আরকে, যেখানে বাসিন্দারা শিখতে শুরু করেছিল কিভাবে নিজেদের স্বপ্নকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা শেপ দিতে হয়। লুসিডিয়ার মূলনীতিটা ছিল অবিশ্বাস্য রকম সহজ কিন্তু শক্তিশালী। তুমি যা ভাববে তাই হবে, মানে ইচ্ছাশক্তিই সেখানে বাস্তবতাকে গড়ে তুলবে। নিজের ইচ্ছে মতো বাস্তবতা গড়ার ক্ষমতা, এটা শুনতে যতটা দারুণ লাগছে ততটাই কি বিপজ্জনক নয়? মানে যদি কেউ ভয়ঙ্কর কিছু ভাবে, আর তাছাড়া প্রত্যেকে যদি নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সমষ্টিগত বোধ বা সমাজের ধারণাটা কি সেখানে ছিল? আপনার প্রশ্নটা একদম ঠিক জায়গায়। লুসিডিয়া চূড়ান্ত সৃজনশীল স্বাধীনতা দিয়েছিল, এটা ঠিক, কিন্তু সেখানেই ছিল এর সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ হয়তো তার ইচ্ছা শক্তি দিয়ে প্রাসাদ গড়তে শিখল, উঠতে শিখল, কিন্তু সে তার মনের অন্ধকার দিকটা, মানে ভয়, সংশয়, হিংসা, এগুলোকে তো মুছে ফেলতে পারল না। নিয়মটা তো বদলায়নি। স্বপ্ন সত্যি হলে দুঃস্বপ্ন সত্যি হয়। লুসিডিয়া যতই উজ্জ্বল হোক না কেন, তার বাসিন্দাদের সম্মিলিত অচেতন ভয় একদিন জমাট বেঁধে জন্ম দিল এক বিশাল কালো ছায়ার। একেই বলা হচ্ছে বার্থ অফ দ্য নাইটমেয়ার। এটা কিন্তু বাইরের কোনো শত্রু ছিল না, ছিল তাদের নিজেদেরই ভেতরের ভয়, যা এবার বাস্তব রূপ নিয়ে তাদেরই তাড়া করতে শুরু করলো। তার মানে ভয়কে নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি শেষ করে দেওয়া যায় না। এটার স্বপ্নের মতোই অনিবার্য। এই উপলব্ধিটা নিশ্চয়ই ওই স্বপ্নের স্থপতিদের খুব ভাবিয়ে তুলেছিল। তাদের পরের পদক্ষেপ কি ছিল? এই ভয়ঙ্কর সত্যিটা যখন তারা বুঝলেন, তখন তারা উপলব্ধি করলেন যে শুধু খণ্ড খণ্ড ব্যক্তিগত স্বপ্ন নিয়ন্ত্রণ করাই যথেষ্ট নয়, দরকার আরও বড়, আরও উচ্চাবিলাসী কিছুর। তারা তখন এক নতুন পরিকল্পনা করলেন, পুরো মানবজাতিকে এক সম্মিলিত ঘুমে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা। এটাকে বলা হচ্ছে রিটার্ন টু স্লিপ। আবার ঘুম? কিন্তু এবার কিভাবে? আগের মতো সেই বিশৃঙ্খল স্বপ্নে নয় নিশ্চয়? না না, এবার লক্ষ্যটা ছিল ভিন্ন। তারা চাইলেন কোটি কোটি মানুষ আর আলাদাভাবে স্বপ্ন দেখবে না, বরং একসাথে শুধুমাত্র একটা স্বপ্ন দেখবে, দ্য ওয়ান ড্রিম। বিশেষ ড্রিম পডের মাধ্যমে সমস্ত মানব মস্তিষ্ককে একে অপরের সাথে আরেকটা সেন্ট্রাল সিস্টেমের সাথে জুড়ে দিয়ে একটা সম্মিলিত, স্থিতিশীল এবং সম্পূর্ণ নিয়ন্ত্রিত বাস্তবতা তৈরি করার চেষ্টা। একটা শান্ত, নিরাপদ, হয়তো বেশ প্রেডিক্টেবল জগৎ। কিন্তু প্রশ্ন হলো, সেটা কি আর বাস্তব থাকবে, নাকি একটা সুন্দর দেখতে সোনার খাঁচা? এই ধারণাটা শুনলে একই সাথে স্বস্তিও লাগে, আবার ভয়ও করে। একদিকে বিশৃঙ্খলা থেকে মুক্তি, অন্যদিকে ব্যক্তির স্বাতন্ত্র্য হারানোর একটা আশঙ্কা। কিন্তু গল্পটা কি এখানেই শেষ হলো? মানুষ কি সেই সম্মিলিত স্বপ্নে আশ্রয় নিল? এখানেই গল্পটা এক অভাবনীয়, প্রায় দার্শনিক দিকে মোড় নেয়। যখন মানুষ ভাবছে যে তারাই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, স্বপ্নকে বশে এনেছে, নতুন বাস্তবতা গড়ছে, ঠিক তখনই এক বিস্ময়কর উপলব্ধি ঘটতে শুরু করে। মনে হতে থাকে শুধু মানুষই স্বপ্ন দেখে না, যেন খোদ বাস্তবতাই জেগে উঠছে। অথবা বলা ভালো, আমরা এতদিন ধরে যা দেখছি, এই জগৎটাই যেন অন্য কারো দেখা একটা স্বপ্ন ছিল। খোদ বাস্তবতাই স্বপ্ন দেখছে মানে এটা কিভাবে সম্ভব? এর অর্থটা কি দাঁড়ায়? লুসিডিয়ার সবচেয়ে জ্ঞানী বিজ্ঞানীরা দীর্ঘ পর্যবেক্ষণ আর বিশ্লেষণের পর এই অবিশ্বাস্য আর কিছুটা ভীতিকর সম্ভাবনার কথা ভাবতে শুরু করেন। তারা প্রশ্ন তোলেন, আমরা কি আসলে নিশ্চিত যে আমরাই স্বপ্ন দেখছি? এমনও তো হতে পারে যে আমরাই আমাদের এই পুরো অস্তিত্ব, এই মহাবিশ্ব, সবকিছুই অন্য কোনো এক বিশাল মহাজাগতিক চেতনার স্বপ্ন মাত্র। সেই চেতনা হয়তো এতদিন ঘুমিয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে তার জাগরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ধারণাটাকেই বলা হচ্ছে দ্য ড্রিমার অফ দ্য ইউনিভার্স। এ তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ভাবনা। এতদিন আমরা ভেবেছি আমরাই সবকিছুর কেন্দ্রে, এই জগৎ আমাদের খেলার জায়গা। কিন্তু যদি আমরা নিজেরাই সেই খেলার পুতুল হই, কারো স্বপ্নের অংশ মাত্র, তাহলে সেই মূল স্বপ্নদ্রষ্টার ঘুম ভাঙার মানে কি? আমাদের এই চেনা জগতের কি হবে তখন? এই ধারণার অভিঘাতটা প্রচণ্ড। যদি এই মহাবিশ্বটাই একটা স্বপ্ন হয়, তাহলে সেই স্বপ্নের শেষ হওয়াটা বা ঘুম ভাঙাটা কেমন হবে? কল্পনার সেই জগতে তখন শুরু হয় এক অদ্ভুত প্রক্রিয়া, যাকে সূত্রগুলোতে বলা হচ্ছে দি অ্যাওয়েকেনিং বা জাগরণ।
ঠিক যেমন ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তে স্বপ্নগুলো মিলিয়ে যেতে শুরু করে, ঠিক তেমনি মানুষ, শহর, গ্রহ, নক্ষত্র সব কিছু ধীরে ধীরে যেন আলোর কণার মতো বিলীন হতে শুরু করে। অস্তিত্বটাই যেন পাতলা হয়ে আসছে, মিলিয়ে যাচ্ছে। তার মানে যা কিছুকে মানুষ এতদিন ধরে আঁকড়ে ধরেছিল, ভালোবাসা, জ্ঞান, স্মৃতি, লড়াই, সবই আসলে সেই মহাজাগতিক স্বপ্নেরই উপাদান। এই চরম মুহূর্তে মানুষের অনুভূতি কেমন ছিল, কি ভাবছিল তারা? যা কিছুকে এতদিন বাস্তব, কঠিন, গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল, তা আসলে ছিল ওই বৃহত্তর ঘুমের ভেতরের চিন্তার তরঙ্গ মাত্র, মানে নিছক ভাইব্রেশন। অস্তিত্বের এই চূড়ান্ত বিলীয়মানতার মুখে দাঁড়িয়ে সবার মনে হয়তো একটাই আকুতি ছিল, যদি এটাই স্বপ্ন হয়, এই সুন্দর, ভয়ঙ্কর, জটিল স্বপ্ন, তাহলে দোহাই এই স্বপ্ন যেন কখনো না ভাঙে, এই ঘুম যেন অনন্তকাল ধরে চলে। কারণ এই স্বপ্ন ভেঙে গেলে কি আসবে তা তো কেউ জানে না, হয়তো কিছুই না, শূন্যতা। অবিশ্বাস্য। একটা সাধারণ প্রশ্ন থেকে শুরু করেছিলাম, স্বপ্ন সত্যি হলে কি হবে, আর আমরা এসে পৌঁছলাম একেবারে অস্তিত্বের কিনারায়, যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো। হয়তো স্বপ্নই আসল সত্যি, আর এই যে আমরা জেগে আছি বলে মনে করছি, এটাই হয়তো এক গভীর ঘুম। আজকের এই আলোচনাটা আমাদের দেখাল একটা আপাতদৃষ্টিতে সরল কল্পনার ভেতরেও কতগুলো স্তর থাকতে পারে, তাই না? এটা শুরু হয়েছিল প্রযুক্তির ক্ষমতা আর ব্যক্তিগত ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের দাঁড় করিয়ে দিল মহাজাগতিক চেতনা, বাস্তবতার আসল প্রকৃতি আর অস্তিত্বের অর্থ নিয়ে একেবারে মৌলিক কিছু প্রশ্নের সামনে। এটা আমাদের ভাবতে বাধ্য করে, আমরা যা জানি, যা অনুভব করি, সেটাই কি সব, নাকি জানার বাইরেও অন্য কোনো জানার জগৎ আছে? সত্যি তাই। আর গল্পের শেষে এসে একটা প্রশ্ন যেন মনকে খোঁচা দিয়ে যায়। সূত্রগুলোতে যেমন বলা হয়েছে, যদি সেই মহাজাগতিক স্বপ্নদ্রষ্টা একদিন পুরোপুরি জেগে ওঠেন, তাহলে আমাদের চেনা গল্পটা তো শেষ হবে আর তাদের গল্পটা শুরু হবে। কিন্তু সেই শুরুটা কেমন হবে? সেটা কি আমাদের অস্তিত্বের সম্পূর্ণ বিলুপ্তি, নাকি এমন কোনো নতুন বাস্তবতার সূচনা যে আমাদের আজকের কল্পনারও অতীত? এই প্রশ্নটা না হয় আমাদের দর্শকদের ভাবনার খোরাক হিসেবেই রেখে দিলাম। হয়তো উত্তরটা আমাদের জানার অপেক্ষায় আছে, অথবা আমরা নিজেরাই সেই উত্তরের অংশ হয়ে উঠছি প্রতিনিয়ত।